নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। ইংরেজিতে একটা কথা আছে, লাল বিফোর দ্য স্টর্ম, ঝড়ের আগে একটা থমথমে ভাব। বাংলায় কি ঝড় উঠবে? দেখুন, আরজি করের ওই হতভাগিনী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ করে খুনের কিনারা এখনো হয়নি। এক একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, আর মানুষের প্রতিবাদ তত দানা বাঁধছে। এই প্রতিবাদের প্রথম সারিতে কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ শীতঘুম কাটিয়ে, স্থিতিজাড্য কাটিয়ে কিছু চেনা মুখ রাস্তায় নেমেছেন, এটাও অনস্বীকার্য। যেমন 31শে অগাস্ট সন্ধ্যে থেকে 1 সেপ্টেম্বরের ভোর পর্যন্ত ধর্মতলা বসেছিলেন প্রতিবাদীরা। তাদের মধ্যে স্বস্তিকা, উষসী, সোহিনী সরকারের মতো পরিচিত মুখ ছিলেন, আবার অগণিত সাধারণ মানুষ ছিলেন। কলকাতা এবং জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীরা, বর্তমান ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল করেছেন। কোটি কোটি কণ্ঠে দাবি উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। এটা যেমন আমাদের একটা পৃথিবী, আর একটা পৃথিবী আছে। সেই পৃথিবীতে কারা আছেন? সুবোধ সরকার, শুভা প্রসন্ন, শ্রীজাত, নচিকেতা প্রমুখ। আমি তালিকা দীর্ঘ করব না। তাদের নীরবতা কয়েক লক্ষ প্রশ্নের জন্ম দেয়। ভুল বললাম, কোনো প্রশ্নেরই জন্ম দেয় না, কারণ এটাই আমরা তাদের কাছে প্রত্যাশা করি। তাদের জীবনের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে মহীয়সী নারীর কৃপাদৃষ্টি পাওয়া, এঁটোকাটা কমিটির চেয়ারম্যান হওয়া, কিছু সাম্মানিক পাওয়া, কিছু ওই যেসব বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, মহানায়ক, মহানায়িকা পুরস্কার দেয় রাজ্য সরকার, সেই পুরস্কার প্রাপ্তি, এবং সেই পুরস্কার পাওয়ার পূর্ব শর্ত কি? নিজের বিবেককে কালীঘাটে বন্ধক রাখা। এত বড় ঘটনার অভিঘাত যেখানে সমাজের সর্বস্তরে পড়েছে, সেখানে এই লোকগুলো যে চুপ করে আছেন, ঘরে ঢুকে আছেন, গর্তে ঢুকে রয়েছেন, তার কারণ হচ্ছে এই পুরস্কার তারা পেয়েছেন, তার শর্ত হলো অনাচারের বিরুদ্ধে তাদের লেখনী বন্ধ থাকবে, তাদের কণ্ঠরুদ্ধ থাকবে, তারা ছবি আঁকবেন না, তারা কবিতা লিখবেন না, তারা গান বাঁধবেন না। এই শর্তে তারা কিন্তু ওই সমস্ত পুরস্কার পান। এই ধারণাটা ক্রমশই জনমানসে দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। কিছু কিছু মানুষ বিবেকের তাড়নায় পথে নেমেছেন। তারা অনেকে বলছেন যে রাজনৈতিক দলগুলো ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। রাজনৈতিক দলগুলো চিরকালই ঘোলা জলে মাছ ধরে, কিন্তু বিরোধী দলগুলো যদি প্রতিবাদ না করে, যদি ঘরে ঢুকে থাকে, তাহলে বিরোধী দলের দায়িত্ব পালন করা হয় না। তারা তাদের মতো করে করুক, নাগরিক সমাজ নাগরিক সমাজের মতো করে করুক। নাগরিক সমাজের প্রতিবাদ আন্দোলনকে বিরোধী রাজনৈতিক দলগুলো যেন অ্যাপ্রোপ্রিয়েট না করে। আমার বক্তব্য হচ্ছে তাই। তারা তাদের মতো করে করুক, ধর্ণা, অবস্থান, পদযাত্রা, মিছিল, নবান্ন অভিযান, তাদের অভিধানে যা যা আছে সব করুক, শুধু বন্ধ ডাকবেন না। এই সর্বনাশা সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি, আর নতুন করে ওই বন্ধ সংস্কৃতি, বন্ধ কালচারের মধ্যে আমরা ফিরতে চাই না। তাছাড়া যেভাবে প্রতিবাদ করা সম্ভব গণতান্ত্রিক রীতিনীতি মেনে, সেভাবে প্রতিবাদ করুন, কোনো অসুবিধা নেই। আর নাগরিক সমাজ তাদের মতো করে করুক, ঝান্ডাহীন,
রাজনৈতিক রংহীন। এই দুই প্রতিবাদ যদি মেলে তাহলে দেখবেন শাসকের কি করুণ দশা হয়। নাগরিক সমাজের এই ধরনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মোকাবিলা করার অতীত অভিজ্ঞতা বর্তমান শাসকের নেই। অতীতে কি এই রাজ্যে কম ঘটনা ঘটেছে? কামদুনির ঘটনা কি কম নক্কারজনক? পার্ক স্ট্রিটের ঘটনা কি লঘু? কামদুনির কাণ্ডের অপরাধীরা ছাড়া পেয়ে গেছে। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে প্রমাণের অভাবে তারা খালাস পেয়েছেন। এখন সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। প্রায় 1 ডজন বার পাবলিক প্রসিকিউটর সরকার বদল করেছে। এই সরকার যখন বলে না ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তখন তাদের চোখে চোখ রেখে প্রশ্ন করতে কি আপনাদের ইচ্ছা করে না? কামদুনির এই হতভাগিনীর বিচার কিন্তু এখনো হয়নি। বিচারের বাণী এখানে নীরবে নিভৃতে কাঁদছে। কেন বিচার হয়নি? কেন 1 ডজন বারেরও বেশি পিপি পরিবর্তন হয়েছে? আপনারা একটু খতিয়ে দেখুন, তলিয়ে দেখুন, অপরাধীদের পরিচয় জানুন, তাহলে অনেক না বলা কথা আপনাদের সামনে চলে আসবে। समझदारों के लिए ইশারাই কাফি होता है। সবকিছু খোলসা করে বলার দরকার হয় না। আমাদের সহনাগরিকরা এবং আমার সুধী দর্শকরা অত্যন্ত বিচক্ষণ এবং তারা বিবেকবান। তারা কমেন্ট বক্সে অনেক কথা লেখেন, আমার সমালোচনা করেন, বলেন একই গল্প শোনাচ্ছেন কেন, নতুন কিছু বলুন। আবার কেউ প্রশংসা করেন। আমি সমস্ত রকম সমালোচনা, প্রশংসা খুব স্পোর্টিংলি নিই, কারণ পথ চলতে গেলে এই ধরনের সমালোচনা প্রশংসা হবে। সমালোচনা আমার পথকে ঠিক করতে সাহায্য করবে, প্রোভাইডেড সেই সমালোচনার পিছনে যদি যুক্তি থাকে। কোনো ব্যক্তির আমার কোনো প্রতিবেদন পছন্দ হলো না, তিনারা নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য হয়ে তিনি তার গায়ের ঝাল মেটাতে পারেন, সেখানে অনেক ক্ষেত্রেই যুক্তি থাকে না। কিন্তু যুক্তি দিয়ে যদি কেউ কিছু বলেন, আমি স্বীকার করে নেব এবং কোর্স কারেকশন করার জন্য সবসময় আমি তৈরি। চিরকালে ছিলাম, এখনো থাকবো। কিন্তু আমাদের প্রতিবাদ আমাদেরকেই করতে হবে এবং অত্যাচারীর হাত থেকে মুক্ত হতে হবে। সেই প্রতিবাদের পথ ও প্রতিবাদের ভাষা আমাদের ঠিক করতে হবে। কেউ উপর থেকে কোনো কিছু চাপিয়ে দেবেন না। স্লোগানও মানুষ ঠিক করবে, প্রতিবাদের পথও মানুষ ঠিক করবে। কারণ সবকিছুর একটা সীমা থাকে, সহ্য করারও একটা সীমা থাকে। ধৈর্যের বাঁধ ভেঙে যায়। জল মাথার উপর দিয়ে যখন বইতে শুরু করে, তখন ওই সুখেন্দু শেখর রায় বলেছেন না, বাস্তিল দুর্গের পতনের কথা উল্লেখ করে একটা খুব খুব প্রাসঙ্গিক একটা পোস্ট করেছেন। অত্যাচারীর ক্ষমতা সাধারণ মানুষই কেড়ে নিতে পারে। ইতিহাস যুগে যুগে এই শিক্ষা আমাদের দিয়েছে। তাই ইতিহাসের শিক্ষাকে অস্বীকার আমরা করব না। তাই যে প্রতিবাদ, যে আন্দোলন যেটা সংগঠিত হচ্ছে, তার পিছনে স্বতঃস্ফূর্ততা আছে। মেয়েদের রাত দখলের ডাক থেকে শুরু করে একের পর এক প্রতিবাদ আন্দোলন, শুধু কলকাতা শহর কেন বলবো, রাজ্যে দেশের নানা জায়গায় সংগঠিত হচ্ছে। সিবিআই তদন্ত করছে, অনেকে বলছেন সিবিআই কিচ্ছু করতে পারবে না। অনেকে আবার এর মধ্যে সেটিং তত্ত্বের অবতারণা করেছেন। তাদেরকে বিনীতভাবে বলি, সবকিছুর মধ্যে এই সেটিং তত্ত্বের অবতারণা করবেন না। 96 ঘন্টা পরে সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। 5ই সেপ্টেম্বর তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবেন। ইতিউতি যে খবর আসছে তাতে পরিষ্কার যে দুর্ঘটনা, এই খুনের জায়গাটার কিছু পরিবর্তন হয়ে থাকতে পারে।
কোথায় ঠিক খুন হয়েছে সেটা সিবিআই বুঝতে পারছে না। সেমিনার হলেই ওই নারকীয় ঘটনা ঘটেছে নাকি অন্য কোথাও ঘটনা ঘটিয়ে মৃতদেহ ওখানে এনে রাখা হয়েছিল। পুলিশের যেসব ব্যাখ্যা, সেই সব ব্যাখ্যা শুনে মানুষ হাসছে। একটা ক্রাইম সিনে ঠিক ঠিক করছে মানুষ। তারপরে মাননীয়া ইন্দিরা দেবী বলছেন ওরা সব পুলিশের লোকই ছিল, কেউ ফরেন্সিকের, কেউ অমুক, কেউ তমুক। অক্ষম যুক্তি ওনাকে বলা হচ্ছে বলে উনি বলছেন। ওনাকে আমি দোষ দিই না, ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলছেন, তাকে যা বলতে বলা হচ্ছে তিনি সেটা বলছেন। মানুষের কাছে সবকিছু পরিষ্কার। 96 ঘন্টা পরে সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, তাদেরকে আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ করতে হবে, তা না হলে কিন্তু কিছু টিকবে না। আমি প্রচন্ড আশাবাদী। আমি অনেকের সঙ্গে কথাও বলেছি, তারা বলছেন দেখুন এর কিনারা হবেই, সিবিআই করবেই। বহু বয়ান, বহু কল রেকর্ড, বহু মোবাইলের টাওয়ার লোকেশন, অনেক বয়ান পরস্পর বিরোধী। সন্দীপ ঘোষের মতো ঘাঘু মালের কাছ থেকে কথা বের করা তো সহজ নয়। তার উপর প্রভাবশালী উত্তরবঙ্গ লবি, তার উপরে কলকাতার মাননীয় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সব অদ্ভুত অদ্ভুত সাফাই, আই এম অ্যাংরি বলে শব্দ সংবাদ মাধ্যমের কাছে চাপিয়ে দেওয়া, এবং 14ই অগাস্ট মধ্যরাতে আরজিকর হসপিটালে যে তাণ্ডব হয়েছিল সেটা সুপরিকল্পিতভাবে করা হয়েছিল প্রমাণ লোপাটের জন্য। এই ধারণাও কিন্তু এখন সিবিআই আধিকারিকদের মনে বদ্ধমূল হয়েছে। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এখন উচ্চবাচ্য শোনেন। সরকারি সম্পত্তির ক্ষতি যারা করলো তাদের কাছ থেকে কি ক্ষতিপূরণ আদায় করা হবে, ধামাচাপা পড়ে গেছে। এটা ধামাচাপা পড়া ছিল, ধামাচাপা পড়ে গেছে। কেন পড়ে গেছে? কাদেরকে আপনি আইডেন্টিফাই করবেন? যাদেরকে আইডেন্টিফাই করবেন ভাঙচুরের ঘটনায়, তাদের অধিকাংশই শাসক দলের মদতপুষ্ট এবং ওরা দুষ্কৃতী। লরি করে আনা হয়েছিল। মুখ্যমন্ত্রী কাল্পনিক রামবামের তত্ত্ব খাওয়াতে চেয়েছিলেন, মানুষ খায়নি। এখন তিনি ধর্ষণ নিয়ে বিল এনে আইন করবেন। নির্ভয়া কাণ্ডের পর মনমোহন সিং এর সরকার বিচারপতি বর্মার নেতৃত্বে যে কমিশন গড়েছিল তাতে যে প্রস্তাব হয়েছিল তৃণমূল তাতে সম্মতি দিয়েছিল। মৃত্যুদণ্ড দিয়ে এই ধর্ষণ খুনের মতো অপরাধের মোকাবিলা করা কি যায়? PN ভাগবতে কি বলেছিলেন? যিনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের প্রাণ পুরুষ, মানে একটা পোস্টকার্ডে একজন চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিকে বেস করে তিনি মামলা রুজু করে শুনানি করেছিলেন। তিনি বলেছিলেন যে ডেথ পানিশমেন্ট ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ ডেটারেন্ট অফ রেপ, এবং এই সমস্ত কেসে গরিব গর্ব মানুষই ফাঁসি কাটে ঝোলে, আর যারা প্রভাবশালী, যাদের আর্থিক সংগতি আছে, তারা নামি দামি আইনজীবী নিয়োগ করে আইনের ফাঁক করে বেরিয়েছে। আর এটা কি 7 বারের সাংসদ, রেল, কয়লা দপ্তরবিহীন যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না কেন্দ্রীয় আইন এবং রাজ্য আইনের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে কেন্দ্রের আইনই অগ্রাধিকার পায়? এসব কিছু জেনেও তিনি মানুষের নজর ঘোরাতে চাইছেন। সুকেন্দু শেখর রায় বলেছেন বাস্তিল দুর্গ পতনের কথা খুব তাৎপর্যপূর্ণভাবে, ইঙ্গিত খুব স্পষ্ট। কুণাল ঘোষ বলেছেন যে প্রশাসন যদি ঠিকভাবে সব কাজ করত তাহলে শাসক দলকে বিচার চাইতে কি পথে নামতে হতো। মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলেছিলেন, তারপরে অবশ্য ক্লারিফিকেশন দিয়েছেন যে তিনি ওসব বলতে চাননি, বিজেপি চক্রান্তের বিরুদ্ধে বলেছিলেন। তিনি যেই ফোঁস করার কথা বললেন সঙ্গে সঙ্গে দেখুন বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, কুচবিহারের উদয়ন গুহ, সব আরো কিছু কুচো মেজো নেতা কিরকম ফোঁস করছেন, কিরকম আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন। রাত দখলের ডাক যে মেয়েরা দিয়েছিল
সেই প্রতিবাদে যারা অংশ নিয়েছিলেন তাদের অনেককে হুমকি দেওয়া হচ্ছে। একটু ফস করেছিলেন মাননীয়া, আর দেখুন সাঙ্গপাঙ্গরের বল কিরকম বেড়ে গেছে। এটাই হচ্ছে পরিস্থিতি। এর প্রতিবাদ কে করবে? শ্রীজাত, নচিকেতা, শুভাপ্রসন্ন, সুবোধ সরকার, কবির সুমন, কেউ করবে না। কবির সুমন নাকি বলেছেন যে তার তো বয়স হয়ে গেছে, তার প্রাণ কাঁদছে আন্দোলনকারীদের জন্য, তাও তার প্রাণ কাঁদছে। বাংলাদেশে ঘটনা নিয়ে তিনি গান লিখে ফেলেছিলেন। ওই কবি যিনি আমেরিকার বঙ্গ সম্মেলনে যাওয়ার জন্য মাধুকরীর কথা বলছেন ফোনালাপে, শুভাপ্রসন্নর তুলি কেন স্তব্ধ, শ্রীজাতর লেখনী কেন স্তব্ধ, নচিকেতার তুমি আসবে বলের মতো গান আর হয় না কেন? চিনে রাখুন এদেরকে। এদের বিবেক বুদ্ধি সবকিছু এরা বন্ধ করে রেখেছেন সামান্য কিছু প্রাপ্তি যোগের আশায়। কিন্তু কলে, কারখানায়, সওদাগরি অফিসে, সরকারি অফিসে, আদালতে, সংবাদপত্রের দপ্তরে, স্কুলে, কলেজে, চাষের জমিতে, আরো অনেক জায়গায় যে অগণিত মানুষ নিজেদের মতো প্রতিবাদ করছেন, তাদেরকে কুর্নিশ, তাদেরকে সেলাম। আপনারাই পথ দেখাবেন, আপনারাই হচ্ছেন অর্গানিক ইন্টেলেকচুয়াল। গ্রামসি পড়েছেন? কনসেপ্ট অফ হেজিমনির ব্যাখ্যা করতে গিয়ে গ্রামসি এই অর্গানিক ইন্টেলেকচুয়াল শব্দবন্ধটা বলেছিলেন। অর্থাৎ এরা কোনো প্রিকনসিভ নোশন দ্বারা চালিত নয়, নিজেদের অভিজ্ঞতা, জীবন বোধ থেকে শিক্ষা নিয়ে এরা প্রতিবাদ করেন, এবং সেই প্রতিবাদ থেকে আন্তরিক, এবং সেই প্রতিবাদ থেকে ভার্জিন। সেই প্রতিবাদ মোকাবিলা করার রাস্তা শাসক কোনোদিনই খুঁজে পায়নি, ভবিষ্যতেও পাবে না। আর অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের নিশ্চয়ই প্রতিবাদ করার অধিকার আছে, বিরোধীদের অধিকার তো আছেই। তারা হচ্ছে চেনা পথের পথিক, বাঁধা গতের বাজনাদার। তাই যারা চেনা পথের পথিক, বাঁধা গতের বাজনাদার, নবান্নের 14 তলা, তাদের প্রতিবাদকে রুখতে পারে সেই পদ্ধতি তাদের জানা আছে। কিন্তু অর্গানিক ইন্টেলেকচুয়াল যখন পথে নামেন, তাদের প্রতিবাদের ভাষা ভিন্ন হয়। সেই প্রতিবাদকে থামাতে পারে না শাসক দল, পারে না, ভয় ঢুকে যায়। তাই সেই অর্গানিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে তো আমরাই আছি, যে যার পেশায় কাজ করছি। সমাজের অনেক কিছু অন্যায় অবিচার হলে প্রতিবাদ করার চেষ্টা করি, ক্ষমতা সীমিত কিন্তু করি। তাহলে এরকম কোটি কোটি সাধারণ মানুষের প্রতিবাদ যখন এক সূত্রে গাঁথা হয়, তখনই সেটা একটা বড় মহতী আন্দোলনের চেহারা নেয়। সেই আন্দোলনকে রুখবার, দমন করবার ক্ষমতা কোনো শাসকের নেই, অতীতেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। রাজনৈতিক দলগুলো অনুঘটকের কাজ করতে পারে, সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে নিজেদের মতো করে তারা করুক, কেউ বাধা দিচ্ছে না তাদেরকে। কিন্তু এই আন্দোলনকে তারা যেন অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা না করে। ওই কালীঘাট ক্যামাক স্ট্রিটের দাক্ষিণ্য লোভী তথাকথিত বিদ্যজনদের কথা এবার আপনারা ভুলে যান, প্লিজ। এদের গালাগাল দেবেন না। গালাগাল দিয়ে আপনাদের পজিটিভ এনার্জিকে নষ্ট করবেন না। এদেরকে আপনারা চিনে গেছেন, মানুষও চিনে গেছেন, এদেরকে শান্তিতে থাকতে দিন। এরা মহিষী নারীর বন্দনা করুক, খুব ভালো, এটাই ওদের সাজে। প্লিজ ওনাদের গালাগাল করবেন না। আসুন আমরা যারা অর্গানিক ইন্টেলেকচুয়াল, যারা আমরা প্রত্যেক দিন জীবন সংগ্রামে ব্রতী, যুদ্ধ করি বেঁচে থাকার জন্য, গ্রাসাচ্ছাদনের জন্য,
তারাই এই প্রতিবাদকে পথ দেখাবে। শুধু অভাগিনীর ধর্ষণ ও খুনের কাণ্ডে যুক্তদের শাস্তিতেই কিন্তু প্রতিবাদ থেমে থাকলে চলবে না। স্বাস্থ্যক্ষেত্রের লাগামহীন দুর্নীতির কুশীলব কারা, তাদের চিহ্নিত করতে হবে। তার পিছনে যত বড় প্রভাবশালী থাকুক না কেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা তারা করবে। নানা রকম ভাবে নানা রকম তত্ত্বের অবতারণা করে মূল বিষয় থেকে নজর ঘোরাবার চেষ্টা করবে। কিন্তু সেই সর্বোচ্চ প্রভাবশালী এবং তার সাঙ্গ পাঙ্গদেরও এবার কিন্তু জনসাধারণের প্রতিবাদের মুখে দাঁড়াতে হবে। যারা অন্যান্য রাজ্যের অনেক ঘটনার সঙ্গে আরজি করের ঘটনাকে এক বন্ধনীতে রাখছেন, তাদেরকে বলে, বন্ধু, এটা এক নয়, এটা ব্যতিক্রমী, বিরলতম। চিকিৎসকদের কাছে হসপিটাল হচ্ছে তাদের সেকেন্ড হোম। তারা দিনের বেশিরভাগ সময়টাই সেখানে কাটান। সেখানে তাদের নিরাপত্তা সব থেকে বেশি থাকা উচিত এবং সেটা তারা মনে করেন। যেখানে আমি রুগী দেখছি, থাকছি দিনে 16 ঘন্টা সময়, এখানে তো আমি সব থেকে সিকিউর। তার বাড়ির লোকজন ভাবে, যাক, ছেলেরা মেয়েটা হসপিটালে আছে, ডিউটি করছে, ঠিক আছে। দেখবেন বাবা মারা খুব আশ্বস্ত হন যখন ছেলেমেয়েরা অফিসে পৌঁছে গিয়ে ফোন করে যে, মা বাবা চলে এসছি, চিন্তা করো না। এই যে চিন্তা করো না, বাবা মারাও ভাবে না না, কাজের জায়গায় আছে, আবার সরকারি জায়গা, ঠিক আছে। সেই জায়গাটা বিপন্ন হয়েছে। ওই ধর্ষণ খুনটা হয়েছে হসপিটাল প্রেমাইসেসে। মেয়েটি হুইসেল ব্লোয়ার ছিল নাকি এর পিছনে অন্য কোনো কারণ, আক্রোশ, প্রতিহিংসা, কেন তার গাড়িটাকে ভাঙচুর করা হলো, কি সে জানতো, কি জানাবার কথা ভেবেছিল, তার জন্যই অভাগিনীকে অকালে চলে যেতে হলো। এই ঘটনার সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা হয় না। ধর্ষণ, রেপ, যৌন অত্যাচার হচ্ছে সামাজিক ব্যাধি। বহু ব্যবহার এটা ক্লিশে হয়ে গেছে। আমি একটা জায়গায় পড়লাম যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে নাকি অনেকের মোবাইলে নোটিফিকেশন আসছে, মাসে 80 টাকা দিলে পরে 800টা ধর্ষণের ভিডিও দেখা যাবে। ভাবুন কোন জায়গায় চলে গেছে সামাজিক ব্যাধি। ফাঁসি দিলেই হয়ে যাবে এই ব্যাধি নির্মূল? কি করণীয় এই ব্যাধিকে রুখতে গেলে? কেন উত্তেজনাপূর্ণ ছবিগুলোকে নিষিদ্ধ করা হবে না? শিল্পের স্বাধীনতার দোহাই দিয়ে অনেক কিছুকে আমরা ছেড়ে দিই। ওটিটি প্ল্যাটফর্মে এমন অনেক কিছু দেখানো হয় যেগুলো আপনি পরিবারের সবার সঙ্গে বসে দেখতে পারবেন না। বাড়ির ছেলেদের মেয়েদের যৌন শিক্ষা দেওয়া উচিত। অ্যাডোলেসেন্সের পর থেকেই ছেলেদের বোঝানো উচিত যে মেয়েরা হচ্ছে অর্ধেক আকাশ, একসঙ্গে জীবন যুদ্ধে লড়তে হবে এবং ওরা মায়ের জাত, মেয়েরা হচ্ছে গর্ভধারিণী। তাদেরকে সম্মান করা তোমার প্রাথমিক কর্তব্য। তুমি পিএইচডি হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, ম্যানেজমেন্টের ডিগ্রিধারী হতে পারো, তুমি যদি মেয়েকে সম্মান না করো তোমার এই ডিগ্রি বৃথা। এই শিক্ষাটা একেবারে বাড়ির মধ্যে থেকে আসা উচিত। তবেই আমরা এই ব্যাধির বিরুদ্ধে একটা শক্তপোক্ত প্রতিরোধ করতে পারবো, না হলে পারবো না। ফাঁসি যাই করে পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করা হয়। নির্ভয়া কাণ্ডের অপরাধীদের তো ফাঁসি হয়েছে, তারপরে কমেছে, কাগজ খুললে দেখেন না। তাহলে এই ব্যাধিকে সমাজের থেকে উৎখাত করতে গেলে চাই সার্বিক সচেতনতা, জন আন্দোলন। এই জন আন্দোলন রাজনৈতিক দলগুলো করবে না। তারা অনেক ক্ষেত্রে লিপ সার্ভিস দেবে এবং যে দলের সরকার, ধরুন পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার, এখানে বিজেপি তৃণমূলকে বিধবে, আবার বিজেপির সরকার উত্তরপ্রদেশ, এখানে তৃণমূল বিজেপিকে বেধবার চেষ্টা করবে। এতে রাজনৈতিক চাপার উত্তর হবে। কিন্তু এই ব্যাধিকে নির্মূল করতে গেলে আমাদেরই কথা হবে। ওই অর্গানিক ইন্টেলেকচুয়াল যারা আসবেন স্বাগত।
আর যারা মহিষী নারীর আশীর্বাদ পেতে মুখ বুজে ঘরে খিল তুলে থাকবেন, থাকুন, প্লিজ তাদেরকে গালাগাল দেবেন না। আরে গালাগাল দিতে গেলেও এনার্জির খরচ হয়, এদের জন্য সেই এনার্জিটুকু খরচ করারও কোনো প্রয়োজন নেই। এদের অবস্থান কি সেটা মানুষ জেনে গেছে, ওনারা থাকুন, শান্তিতে থাকুন, চটি চাটুন বা যা কিছু করুন, ব্যাস, দ্যাটস অল। হিসেব গণতান্ত্রিক পদ্ধতিতে অপরাধীদের শাস্তির দাবি যেমন থাকবে, তেমনি স্বাস্থ্যক্ষেত্রে সীমাহীন দুর্নীতির পান্ডা কুশীলবদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবিতেও কিন্তু এই জন আন্দোলন চলবে। এটাকে থামাবার চেষ্টা যদি হয়, আমার মনে হয় সেটা হিতে বিপরীত হবে। কারণ ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বলেই তো মানুষ এভাবে নেমেছেন, এবং প্রতিবাদটা স্বতঃস্ফূর্ত, সব জায়গায় প্রতিবাদ হচ্ছে। এটাই বোধহয় জন আন্দোলন। নাগরিক সমাজের ঘুম ভেঙেছে। তারা এতদিন সুপ্ত আগ্নেয়গিরির মতো ছিলেন, এবার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে। আর পরিশেষে বলি, কলকাতা পুলিশের অনেক আধিকারিক আছেন, তারা মাতৃশক্তি, তারা তাদের কাজ করছেন, উপরওয়ালার নির্দেশে তারা বয়ান দিচ্ছেন। প্লিজ তাদেরকে অসম্মান করে কোনো পোস্ট করবেন না, কুৎসা করবেন না, কারণ তারাও কিন্তু এই বৃহত্তর সমাজের অংশ, এবং সবার আগে তারা কিন্তু মাতৃশক্তি। মাতৃশক্তিকে আমরা যদি সম্মান দিতে না পারি, এই মাতৃতান্ত্রিক সমাজে বাস করে এর থেকে বড় অপরাধ কিছু হয় না। 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার এই পূর্ণ লগ্নে আসুন, দেবীর কাছে প্রার্থনা করি সবার যেন চৈতন্য হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.